30টি আসন নিয়ে সমঝোতা না হওয়ায় জামায়াতের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ। লোক আসে না এনসিপির ডাকে। মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দুই দলের। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থায় কনসুলেট প্রধানের পদত্যাগ চান নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ, দোষীদের অব্যাহতি দাবি। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না। জামায়াত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। কলকাতায় এক দৈনিক পত্রিকায় সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে এনসিপিকে নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামায়াতে ইসলামী। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়ের সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকারে একথা বলেন মির্জা ফখরুল। তার অভিযোগ, সমঝোতায় মনোপুত না হয়েই বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব। এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামায়াতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনী শরিক। জামায়াতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপির মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী। বিএনপির কাছে 30 আসন ছাড় চাওয়ার দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে এখন লোক আসে না এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে, বিপুল জনসমর্থন আছে তাদের। আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। সানভীর রূপালের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে, তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য, এই ধরনের কোনো আলোচনা
বিএনপির কারো সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না, মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন, তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমাদের এই দাবি, যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল, বলেন এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে, জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য, এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, তারা পিআর জানে না, এমন মন্তব্য করে বিএনপির নেতারা বলেছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও ভোট বানচালের অপচেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি। দলটির নেতাদের অভিযোগ, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতি, ঠিক তখন কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিষয়টি সরকার ও অন্যান্য দলের মধ্যে তৈরি করেছে বিভক্তি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ সংবিধান মোতাবেক সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর তারা বোঝে না, তাই জনগণই তাদের সিদ্ধান্ত নিক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে, এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনায় যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই ভোট বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্তিত্বশীল। আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল। বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরের প্রথম দিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূতের সঙ্গে বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন দূত সার্জিও গোর। এদিন SDG পুরস্কারে ভূষিত হন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন 140টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার বিকেল 3:15টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সরকার প্রধানকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি। এরপরেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশীয় দূত ও ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দেখা করেন প্রধান উপদেষ্টার সাথে। এ সময় ডক্টর ইউনূস জানান, ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্কিন রাষ্ট্রদূতও ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য মোকাবেলা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দিবে। সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে সামাজিক ব্যবসা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন সরকার প্রধান। পরে সাইডলাইনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে এসডিজি পুরস্কারে ভূষিত করা হয়। এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এসডিজি অ্যাওয়ার্ড উনি ছাড়াও আরও দুইজন পেয়েছেন। উনি পেয়েছেন ফিলিপো গ্র্যান্ডি, যিনি ইউএনএইচসিআর এর গ্লোবাল চিফ, এবং ডাব্লিউটিওর যিনি প্রধান ইনগোজি ইউয়েলা, যিনি নাইজেরিয়ান, উনি পেয়েছেন। এই তিনজনকে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সাথে সৌজন্য দেখা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবার এদিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তাদের সমবেদনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে হেনস্থা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতিবাদে পাল্টা স্লোগান দিয়ে আখতার বলেন, আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, অসভ্য সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। আর বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, সরকারের সমন্বয়হীনতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। সোমবার নিউ ইয়র্ক সময় বিকেল 4:15 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গাড়িতে উঠছিলেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা আখতার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। এ সময় এনসিপির সদস্য সচিব আখতারকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুটতে থাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। অকথ্য ভাষায় গালাগালিও করে তারা। বিক্ষোভকারীরা আখতার হোসেনকে বহন করা গাড়ির সামনে শুয়ে পড়ে এবং গাড়িতে আঘাত করতে থাকে। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরও একই গাড়িতে ছিলেন। প্রধান উপদেষ্টার আবাসস্থলের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীরা আবার জড়ো হলে সেখানে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানান এনসিপি নেতাকর্মীরা। এ নিয়ে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা আছি এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হচ্ছেন, আরো অনেকে যুক্ত হবেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে, তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো হতাশ হওয়ার মতো বা
খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা না। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, সরকারের সমন্বয়হীনতায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আরো একটু সচেতন হওয়া উচিত, মানে এমবাসি বলে বা যারা আছেন দায়িত্বপ্রাপ্ত ওই ব্যাপারে। হেনস্থার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছেন। এর আগে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা থাকায় আগামী কয়েকদিন যে রাজনীতির মাঠে নিউ ইয়র্ক উত্তাপ ছড়াবে তা বলাই যায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রশাসনের ব্যক্তিদের যোগসাজশের অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতিরও অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছোড়ে আওয়ামী লীগের সমর্থকরা। ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আক্তার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলম সহ গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতরে ও বাইরে হেনস্থা করা হয়েছে। এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্মকর্তাদেরও সম্পৃক্ততা দেখছেন নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউ ইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম। গতকালকে ঘটনার সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্কে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। বিকেলে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, দলটি আজ পর্যন্ত যা অন্যায় করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল এবং দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সোমবার রাতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম ছুঁড়ে মারেন আওয়ামী লীগের সমর্থকরা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হবে। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই।
এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে 28 সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। শুরু করতে যাচ্ছি সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের সাথেও করব, নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে করব, আপনাদের সাথেও করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 12 অক্টোবরের পরিবর্তে 15 অক্টোবর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী জানান, দুর্গাপূজা উপলক্ষে 26 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, যার কারণে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না। শিক্ষার্থী এবং প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষে 12 থেকে 18 অক্টোবর ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান। চাকসু নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তারিফ, 3 দিন পিছিয়ে 15 অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচন। আগামী 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে 3 দিন পিছিয়ে এখন 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল শিক্ষার্থী ও প্রার্থীদের সাথে একটি মতবিনিময় সভা করে নির্বাচন কমিশনের সদস্যরা। সেখানে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা দাবি জানান যে সামনে পূজার বন্ধ এবং তার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খুললে আসলে তেমন একটি সময় সেই প্রার্থীরা পাবেন না প্রচারণার জন্য। সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে এই চাকসু যে নির্বাচন সেটি পিছিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ 26 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় পূজার বন্ধের জন্য ছুটি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় খুলবে 4 অক্টোবর এবং হাতে থাকবে মাত্র 5 দিন যদি 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতো। তো এই কথার পরিপ্রেক্ষিতে আসলে পরবর্তীতে দাবি তুলে শিক্ষার্থী এবং প্রার্থীরা এবং সেই দাবি কথা বিবেচনা করে আজ দুপুর 2টার পরে নির্বাচন কমিশনের সদস্যরা একটি জরুরি মিটিং এ বসেন এবং সেই মিটিং এ তারা আসলে সিদ্ধান্ত নেন যে এই প্রচারণার জন্য সময় বাড়িয়ে আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। এছাড়া আজ প্রার্থীদের আপিল এবং প্রত্যাহারের সর্বশেষ দিন থাকলেও সেটি আরেকদিন বাড়িয়ে অর্থাৎ আগামীকাল এই সুযোগটি পাচ্ছেন প্রার্থীরা এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং 12 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং সেই নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগগুলোকে। এই ছিল আমার কাছে চাকসু ভবনের সামনে থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারিফ রহমান। পোষ্যকটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বন্ধ দাপ্তরিক কার্যক্রম, ফাঁকা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। রাকসু নির্বাচন 20 দিন পিছিয়ে যাওয়ায় বন্ধ প্রচারণাও। পোষ্যকোটা ইস্যু নিয়ে সংকট যেন কাটছেই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মুখোমুখি অবস্থানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ ও শিক্ষার্থীরা, যার প্রভাবে পিছিয়েছে রাকসু নির্বাচনও।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন তারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও তাদের। তাদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে, তাদের আইনের আওতায় নিতে হবে এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক স্থগিত করেছে সেটা আমাদের চালু করতে হবে। যারা এই সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। দৃশ্যমান একটা শাস্তির ব্যবস্থা করলেই আমাদের আন্দোলনরত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কাজে ফিরে যাবে। আন্দোলনে স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ। পাশাপাশি 30 সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার 4 দিনের ছুটি থাকায় বেশিরভাগ শিক্ষার্থী ছাড়ছেন ক্যাম্পাস। আমরা তো আসছিলাম পড়ালেখা করতেই, তো রাকসু নির্বাচনের দিক দিয়ে পোষ্যকোটা পুনরায় চালু করার জন্য যে আন্দোলন হচ্ছে তার জন্য তো আমাদের ক্লাস পরীক্ষাগুলো বন্ধ, যার ফলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে রাকসু নির্বাচন পেছানোই পুরোপুরি বন্ধ প্রচার প্রচারণাও। পোষ্য কোটা ও শিক্ষক লাঞ্ছনার মীমাংসা না হলে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হবে না বলে মত অনেকের। একটা যে অযৌক্তিক দাবি পোষ্য কোটা নামক, সেই জিনিসটাকে বারবার সামনে আনার চেষ্টা হচ্ছে। রাকসুর সামনে এসেই আপনারা যে এটাকে জিম্মি করে কিছু করার চেষ্টা করবেন, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিহত করবে। নির্বাচন কমিশন বলছে তাদের সব প্রস্তুতি আছে। 16 অক্টোবর নির্বাচন করতে হলে প্রশাসনকে চলমান ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। যে ঘটনাগুলো 20 তারিখ থেকে এ পর্যন্ত ঘটে গেছে তার সুষ্ঠু একটা বিহিত করেই প্রশাসন 16 তারিখের পূর্বেই এই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করবেন আশা করছি। নির্বাচন কমিশনের যে প্রস্তুতি তো ছিলই, মূলত 25 তারিখে নির্বাচন করার প্রস্তুতি ছিল। বাকি বিষয় হচ্ছে পরিবেশ এবং সহযোগিতার যে জায়গাটা, সেটা আশা করি এর মধ্যে নিশ্চিত হবে। সুতরাং সেক্ষেত্রে 16 তারিখ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি দেখি না। 20 সেপ্টেম্বর পোষ্যকোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ইউএনডিপির মাধ্যমে সরকারি অর্থেই কেনা হবে এসব ক্যামেরা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে প্রয়োজনীয় সব কিছুর জন্য সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয়। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকে আরও উন্নত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবিলার লক্ষ্যেই বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। চিটাগাংয়ের শাহ আমানত এয়ারপোর্টটাকে আপগ্রেড করার জন্য, রানওয়েটার জন্য ওটা আমরা একটা অ্যাপ্রুভ করেছি। ঢাকার এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারটা আরেকটু মডার্নাইজ করার জন্য ওটা একটা অ্যাপ্রুভ করেছি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ফের জবানবন্দি দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ। তিনি শেখ হাসিনার 3টি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। পরে সাক্ষ্য দেন ডিএমপির ক্রাইম কমান্ড ও কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য কামরুল হাসান। জবানবন্দিতে বলেন, 17 জুলাই সকাল 11:30টার দিকে ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলন দমনের সর্বোচ্চ বল প্রয়োগ এবং চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন উত্তরার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার 1 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার তদন্ত 22 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরের মামলায় সাবেক ওসি আশরাফকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন 2টা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল।
এই সংক্রান্তে আরও বক্তব্য আছে, ক্রমশ এটা আয়োর সাক্ষী যখন হবে, আমরা যখন আর্গুমেন্ট করব তখন এগুলো উপস্থাপিত হবে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক আরও ৩ জন। সকালে বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগুনে পুড়ে গেছে শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় 24 ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের। 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে ওএসডি করা হয়েছে। দুর্নীতিসহ নানা অভিযোগে এ নিয়ে 1.5 মাসে 7 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। এদিকে 120 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে আরও 3টি মামলা করেছে সংস্থাটি। করতে পারিনি স্যার, 2 লাখ ম্যানেজ করতে পারছি স্যার। স্যার তাহলে এখন কি 2 লাখই দিব স্যার? দুদক কর্মকর্তার বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ চাওয়ার দাবি, পরে 5 লাখে রফা দফা। এমন অভিযোগ নিয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন এসআর ট্রেডার্সের মালিক শহীদুল ইসলাম সোহেল। এ ঘটনার খবরও প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরেই নড়ে চড়ে বসে দুদক। বাগেরহাটের উপসহকারী পরিচালক আবুল হাশেমকে মঙ্গলবার সকালে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। এর আগে 1.5 মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত 6 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সংস্থাটি। দুদক মুখপাত্র বলেন, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদের ছাড় দিবে না কমিশন। দুদক এইসব বিষয়ে একেবারেই কোনোভাবেই কাউকে ছাড় দিবে না। কারো বিরুদ্ধে অভিযোগ আসে সেটা অবশ্যই অনুসন্ধান তদন্ত হবে, সেটা প্রতারক চক্র হোক অথবা যে কেউ হোক, যার বিরুদ্ধে অভিযোগ আসুক। এদিকে 120 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ সহ 20 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 120 কোটি টাকা আত্মসাৎ করেছেন এই মর্মে সাবেক ভূমিমন্ত্রী সহ ইউসিবিএল এবং আরামিড গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের হয়েছে। আর সাইফুজ্জামানের ঘনিষ্ঠ 2 সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরের বাস শ্রমিকরা। দুপুরে রাজধানীর গাবতলীতে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময় বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। এরপরই বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর আগে বেতন বাড়ানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর রুটে বন্ধ ছিল বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা। সময় সংবাদে আরও থাকছে। দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা। ডুবে গেছে রাস্তাঘাট, চরম ভোগান্তিতে নগরবাসী। বিদ্যুৎপৃষ্ট হয়ে 7 জনের মৃত্যু। দেশে প্রথমবার চালু হলো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জেট ফুয়েল সরবরাহ। সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব। এর মধ্য দিয়ে সময়, অর্থ, ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দেশের উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহে শুরু হলো নতুন যুগ। এতদিন ভাউচারের মাধ্যমে জ্বালানি পরিবহন করা হলো, এখন থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজে তেল সরবরাহ হবে পাইপলাইনে। মঙ্গলবার সকালে পতেঙ্গার পদ্মা ওয়েল ডিপো থেকে প্রকল্পের উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, দেশের উড়োজাহাজে তেল সরবরাহে নতুন ইতিহাস সৃষ্টি হলো। টোটাল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং তার অধীনস্থ কোম্পানিগুলোকে আমরা পর্যায়ক্রমে অটোমেশন আওতায় নিয়ে আসবো। শুধু টাকার অঙ্কে হিসাব করলে কিন্তু হবে না, আমাকে হিসাব করতে হবে আমি কোয়ালিটি প্রোডাক্ট এবং সঠিক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারছি কিনা। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাঁটিতে। 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল সরবরাহ করা যাবে। এতে উড়োজাহাজে তেল সরবরাহে সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি সময়, অর্থ ও ঝুঁকি কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে
শাহ আমানত বিমানবন্দরের সমস্ত চাহিদা পূরণ হবে। জেট 1 স্পেশালি, এটা জেট 1 পাইপলাইন, অন্য জেট ফুয়েল এটা দিয়ে পরিবহন করা হবে না। উড়োজাহাজের জ্বালানি পরিবহন ও পরিচালন ব্যয়ও হ্রাস হবে। একই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক ও রাজনৈতিক জরুরি পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জরুল হকে নিরবচ্ছিন্ন জেট A1 ফুয়েল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণে বৃদ্ধি পাবে। 170 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 19 ডিসেম্বর। উদ্বোধন হয় এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দৈনিক যে জেট ফুয়েলের চাহিদা থাকে তা পৌঁছে যাবে মাত্র 90 মিনিটে, যেখানে বর্তমানে সময় লাগছে 24 ঘন্টার মতো। আধুনিক এই পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ দেশের অন্যান্য বিমানবন্দরেও ব্যবস্থা করা হবে, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পতেঙ্গার পদ্মা অয়েল ডিপো থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। নীতি সহায়তার অভাবে সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পে সুবিধা করতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এনবিআর সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই। আইএমএফের শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন। বিশাল এ বাজারে 2022-23 অর্থ বছরে বাংলাদেশের রফতানি ছিল মাত্র $7.70 কোটি। মঙ্গলবার সকালে মতিঝিলে ঢাকা চেম্বারের এক আলোচনা সভায় উদ্যোক্তারা বলেন, চড়া শুল্কের কারণে সম্ভাবনা থাকার পরও মানসম্মত খেলনা তৈরি করা যাচ্ছে না। কাঁচামাল আমদানিতে বন্দরে জটিলতা তো আছেই। সেখানে we are very fraction of the percentage we are getting, but we have more further scope. একটা রেজিন কিনলাম $1.2, আমরা অ্যাসেসমেন্ট করতেছি 1.6। যখন আমরা এই কথাগুলো আমরা যখন কাস্টমকে বলি, কাস্টমার বলছেন যে এটা ভাই আমার করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরি করা হোক, এটাই চায় সংস্থাটি। ডিজিটাল প্লাস্টিক প্রোডাক্টের দিকে, পাসপোর্টের দিকে যাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে একদম ম্যানুফ্যাকচারিং ফেজ থেকে শুরু করে একদম এন্ড অফ লাইফ পুরোটাই এটা দিয়ে কভার হবে। খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ একবার, আপনাদের সাথে একবার, ট্যারিফ কমিশনের সাথে একবার, মিনিস্ট্রি অফ কমার্সের সাথে একবার হয়, সেটাকেও একটা ইনক্লুসিভ করিয়ে নিয়ে আসার জন্য, যে ওয়ান স্টপ সার্ভিসে যেরকম বলা হচ্ছে আমরা একটা দ্বারপ্রান্ত চাই। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জানান, ট্যারিফ কমিশনের নীতি এবং আইএমএফ এর শর্তের বাইরে শুল্ক সুবিধা দেওয়ার সুযোগ নেই। ট্যারিফ কমিশনের সাথে আলোচনা ছাড়া কিন্তু আমরা কোনো ট্যারিফে চেঞ্জ করতে পারবো না। আইএমএফ কিছু বাধ্যবাধকতা আছে, আপনারা জানেন যে আইএমএফ প্রচুর নেগোসিয়েশন হয় এবং ওই যে লোনের কিছু শর্ত থাকে, শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সেমশন দিতে পারি না। আলোচনায় এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশের রফতানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাই কমিশনারের কর্মকর্তা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার রংপুর বিভাগের খবর। কৃষি বিভাগ বলছে, রংপুরে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক, আর কৃষকদের অভিযোগ সার পাওয়া গেলেও দাম বেশি। এখন প্রশ্ন হলো, কারা দাম বাড়াচ্ছেন? সময় টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, খোদ ডিলাররাই নিয়ন্ত্রণ করছে সারের বাজার। গেল এক বছরে শুধু রংপুর অঞ্চলেই $100 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। কৃষক নেতারা বলছেন, আইনের দুর্বল প্রয়োগের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল এক বছর থেকে সার নিয়ে কারসাজিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক কৃষকেরা। এমনকি সারের উচ্চ মূল্যের কারণে আন্দোলনেও নামতে হয়েছে, কিন্তু আদতে কোনো ফল মেলেনি। সরকারি মূল্য যাই থাক, সারের বাজার নিয়ন্ত্রণ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। আসলে কি সারের সংকট, নাকি ব্যবসায়ীরা সারের বাজার নিয়ন্ত্রণ করেন? যেখানে কৃষি বিভাগ বলছে সারের সরবরাহ স্বাভাবিক। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার সাথে সাথেই অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরের সার উত্তোলন হবে। সেক্ষেত্রে ভীতি কিংবা প্যানিক হওয়ার কোনো সুযোগ নেই যে সার নেই বা সারের সংকট।
সরেজমিনে দেখা যায় মেসার্স নুরুল অ্যান্ড ব্রাদার্স নামে বিসিএসসির একটি ডিলার পয়েন্ট কখনোই খোলা হয় না, তবে সেখানে বরাদ্দ করা সার যায়। একই অবস্থা পায়রাবন্ধ ইয়াকুবালি ডিলার পয়েন্টেরও। শুধু রংপুর জেলাতেই এমন ডিলারের সংখ্যা 288টি। কৃষকের অভিযোগ, ডিলার কিংবা খুচরা দোকান সরকারি দরে বিক্রি নেই কোথাও। সরকারি রেটে কোনো মালাই পাওয়া যাচ্ছে না, সব মালাই বৃদ্ধি। 20-21 টাকা 22 টাকা কেজির প্রতির দাম বেশি। মানুষের জায়গা সাইনবোর্ড দিয়ে সরকারের মাল আমরা লুটপাট করে খাইতেছে। খোলা পাওয়া পায়রাবন্ধে একটি ডিলার পয়েন্টে ক্রেতা সেজে সময় সংবাদ যায় সার কিনতে, যেখানে 27 টাকা কেজির টিএসপি 40 টাকা, 20 টাকার এমওপি 26 টাকা আর 27 টাকার ইউরিয়া বিক্রি হচ্ছে 30 টাকায়। ইউরিয়া 30 টাকা কেজি। ইউরিয়া 30 টাকা কেজি। আর হলো পটাশ ধারা নিলে 26 টাকা কেজি পড়ে। কৃষি বিভাগ বলছে 2024-25 অর্থ বছরে ইউরিয়া, এমওপি ও টিএসপির বরাদ্দ ছিল 4,50,173 মেট্রিক টন। শুধু এই তিনটি সারেই ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে লুটে নিয়েছেন অন্তত 225,79,73,000 টাকা। এত অভিযোগ থাকলেও বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গতানুগতিক উত্তর, ডিলার পয়েন্ট থেকে যদি দাম বেশি নেওয়া হয়, একজন খুচরা ব্যবসায়ী সেখানে গিয়ে আলটিমেটলি দামটা একটু বৃদ্ধি পাবেই। তারপরেও আমরা বলছি যে সরকার নির্ধারিত মূল্য যাতে বাস্তবায়ন করা হয়, আমরা সেই বিষয়টির উপরই জোর দেব। তবে কৃষক নেতারা বলছেন, আইনের প্রয়োগ না থাকা এবং দেশের সরকারি সার কারখানাগুলো বন্ধের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। অবিলম্বে এই অসাধু ব্যবসায়ী এবং সারের যে ডিলাররা রয়েছে, যাদের কারসাজিতে আজকে বাজার অস্থির হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগের তথ্যমতে 2024-25 অর্থ বছরে রংপুর কৃষি অঞ্চলে রাসায়নিক সারের অনুমোদিত বরাদ্দ ছিল 7,32,139 মেট্রিক টন, আর 2025-26 অর্থ বছরে অনুমোদিত বরাদ্দ 7,26,945 মেট্রিক টন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 62%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 73। সিলেট বিভাগে বায়ুর মান 50, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 63%। খুলনা বিভাগে বায়ুর মান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 64। রংপুর বিভাগের বায়ুর মান 61, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 57, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 50 আর সবচেয়ে খারাপ ঢাকায় 69। দেশের বাইরের খবর। দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা। সোমবার থেকে টানা বৃষ্টিতে শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান এ চিত্র কলকাতা শহরের। পূজার আনন্দের মাঝেই সোমবার থেকে টানা বৃষ্টিতে নাকাল ভারতের কলকাতা। বৃষ্টির পানিতে সড়কে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানি পেরিয়েই কর্মস্থলে ছুটছেন অনেকে। এবারের এই বৃষ্টিকে নজিরবিহীন মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন 5 ঘন্টায় কলকাতায় প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে খুব জল হয়ে গেছে। 72 সালে বেজেছে, তখন 3 দিন জল জমা ছিল। এখন তো তারপর থেকে আর এই প্রথম এতটা জল আমি আমার এই অবধি দেখি। অফিসে এসছি, সব বন্ধ। দুর্গা পূজা আছে না, কালকে ঘট স্থাপনা হয়েছে, 3 ঘন্টা হেঁটে হেঁটে এসছে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ। বৃষ্টি কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান শহরের মেয়র। আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। বৃষ্টিতে বেশি জলমগ্ন হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এশিয়া কাপের খবর।
ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান। আবুধাবিতে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যে দল হারবে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। চ্যালেঞ্জটা বেশি থাকবে মেড ইন গ্রিনের। ভারতের বিপক্ষে হারলেও সেই ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টের পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আখার দল। পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে সুপার 4 শুরু করা শ্রীলঙ্কাও আছে ব্যাকফুটে। কিন্তু মেড ইন গ্রিনের বিপক্ষে সবশেষ 5টি টি-20 জয়ে আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের। সবশেষ 2017 সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তান। এদিকে এশিয়া কাপে কাল সুপার 4-এর ম্যাচ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যায় অনুশীলন করার কথা টিম ইন্ডিয়ার। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। দুদলের অনুশীলনের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিথুন, বাংলাদেশ দলের আজকে অনুশীলন নেই, বাংলাদেশ দল আজকে বিশ্রামে থাকবে। তবে ভারতীয় ক্রিকেট দল যারা আসলে ভারত পাকিস্তান ক্লাশের পরে একদিন বিশ্রামে ছিল গতকালকে, তারা অনুশীলন করবে এবং তাদের অনুশীলন শুরু হবে বাংলাদেশ সময় 8টায়, সন্ধ্যা 8টার সময় তারা শুরু করবে 3 ঘন্টার অনুশীলন সেশন। তার আগে অর্থাৎ অনুশীলন সেশন শুরু করার আগে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একজনকে পাঠানো হবে সংবাদ সম্মেলনে। সেখানে আসলে তারা তাদের লক্ষ্য প্রস্তুতি, বাংলাদেশ নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সেসবের উত্তর দিবে। তবে বাংলাদেশ দল কিন্তু তাদের প্র্যাকটিস সেশন শেষ করে ফেলেছে। দলটার হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে এসেছিলেন। তিনি জানিয়েছেন ভারতের বিপক্ষে তাদের দলের লক্ষ্য কি হবে। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশ দল আপাতত ফাইনাল নিয়ে চিন্তা করছে না। তাদের সামনে বড় 2টি ম্যাচ, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যখন আপনার পরপর 2 দিনে 24 ঘন্টারও কম ব্যবধানে খেলতে হবে, তখন আসলে পার্টিকুলারলি যখন আপনি ফাইনালের চিন্তা করবেন তখন দলের উপর সেটা আরও চাপ বাড়াবে। ফিল সিমন্স এই জন্যই চাইছেন তার দলের শিষ্যরা যেন আসলে বর্তমানে ভারত ম্যাচ নিয়েই চিন্তা করে, ভারত বধের পরিকল্পনা করে। গতকালকে আমরা দেখেছি টিম বাংলাদেশ প্রায় 3 ঘন্টার অনুশীলন সেশন করেছে আইসিসি একাডেমিতে। সেখানে একমাত্র দুঃসংবাদ ছিল লিটন কুমার দাসের পেশির টান। সেই পেশির টানের কারণে সে নিয়মিত সময় যে ছিল সেখানে আসলে ব্যাটিং অনুশীলন করতে পারেনি। তবে আজকে টিম ফিজিওর সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি লিটন দাসের ইনজুরি ততটা চিন্তার নয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন এবং সাধারণ যে ক্রাম্প থাকে, গরমে যে ক্রাম্প বা পেশির টান পড়ে, সেই এরকম একটা পেশির টানই মনে করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এবং তাকে কালকে পর্যন্ত পর্যবেক্ষণ রেখে টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে লিটন কুমার দাস এই ম্যাচ খেলতে পারবে। তাছাড়া তাওহিদ হৃদয় থেকে শুরু করে দলের প্রতিটা সদস্য নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। বাংলাদেশ দলে একটা পরিবর্তন নিশ্চিতভাবে আসবে শ্রীলঙ্কার বিপক্ষে, যেহেতু শরীফুল ইসলাম ভালো কিছু করতে পারেনি বা তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো না। অন্যদিকে তানজিম সাকিবের যে স্ট্যাট ইন্ডিয়ার অ্যাগেনস্টে, সবশেষ এশিয়া কাপ বলি, টি-20 বিশ্বকাপ বলি, ভারতের বিপক্ষে তানজিম সাকিবের যে ফর্ম, সেক্ষেত্রে তানজিম সাকিবকে যে দেখা যাবে সেটা একটা অবধারিত বিষয়। পরিবর্তন হয়তো আরও একটা আসতে পারে স্পিনিং ডিপার্টমেন্টে, তবে সেই পরিবর্তনের আসলে সম্ভাবনা খুব কম। রিশাদ হোসেনকে দেখলেও দেখা যেতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ দলের সামনে এখন বড় অঘটন ঘটানোর বিকল্প নেই। আমার কাছে এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। এশিয়া কাপের খবর জানাতে দুবাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির মিথুন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 30টি আসন নিয়ে সমঝোতা না হওয়ায় জামায়াতের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ। লোক আসে না এনসিপির ডাকে। মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দুই দলের। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থায় কনসুলেট প্রধানের পদত্যাগ চান নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ, দোষরদের অব্যাহতি দাবি। এবং শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ ইমন। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।